মাসুদ রানা সিরিজের গল্প স্পর্ধা পর্ব 2। কবির চৌধুরীর কোচে একটা সংকেত বেজে উঠল। S5। স্পিকার থেকে ভেসে এলো যান্ত্রিক কণ্ঠস্বর। যথাসময়ে 20 মিনিট। দ্বিতীয় আরেকটা সংকেত বেজে উঠল। S4। সব ঠিক আছে। গুড। এই প্রথম নিজেকে একটু স্বস্তি বোধ করার অনুমতি দিল কবির চৌধুরী। টামলপাইজ রাডার স্টেশন দখল করাটা তার প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। জানতে চাইল, স্ক্যানারগুলোয় লোক বসানো গেছে? ইয়েস স্যার। আরেকটা সংকেত বেজে উঠল। S1। উত্তেজিত সুরে জানতে চাইল ওয়াল্টার। S2। আমরা উঠতে পারি? না। বিপদ? কিছুটা। হেলিকপ্টারে এখনও স্টার্ট দেয়নি ওয়াল্টার। কন্ট্রোলের সামনে বসে আছে। দেখল কমান্ডার মিডোর অফিস থেকে ছুটে বেরিয়ে এলো এক লোক। বাঁক ঘুরে বিল্ডিংয়ের আড়ালে চলে গেল সে। বুঝতে অসুবিধে হলো না, কমান্ডারের অফিসের দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়েছে লোকটা। ছুটে জানালার কাছে যাচ্ছে ভেতরের দৃশ্য দেখার জন্য। মার্কুয়েসকে নিয়ে ওই অফিস থেকে বেরিয়ে আসার পর বাইরে থেকে দরজায় তালা দিয়ে এসেছে ওয়াল্টার। চাবি তার পকেটেই রয়েছে। সান্ত্বনা এইটুকু যে লোকটা জানালা দিয়ে ভেতরে তাকালেও আসল ঘটনা এখনই কিছু টের পাবে না। কমান্ডারকে চেয়ারের ওপর ফেলে আসেনি ওরা। অচেতন কমান্ডার আর পেটি অফিসারকে বাথরুমে রেখে এসেছে। ভাগ্যই বলতে হবে বাথরুমে কোনো জানালা নেই। বাথরুমের দরজাতেও তালা দেওয়া হয়েছে, সে চাবিও তার পকেটে। আবার বাঁক নিয়ে আড়াল থেকে বেরিয়ে এলো লোকটা। এখন আর ছুটছে না। হন হন করে কয়েক পা হেঁটে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। অস্থিরভাবে চারদিকে তাকালো। লোকটা কি ভাবছে পরিষ্কার আন্দাজ করতে পারল ওয়াল্টার। কমান্ডার এবং পেটি অফিসার হয়তো জরুরি কোনো কাজে ব্যস্ত, হয়তো এই অফিসেরই অন্য কোথাও আছে তারা। এখন যদি বাঘ বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয় সে, কমান্ডারের ধমকের ঠেলায় জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। আবার ভাবছে, কিন্তু সত্যি যদি ওদের কোনো বিপদ হয়ে থাকে? নিজের সন্দেহের কথা প্রকাশ না করাটা তখন হয়ে দাঁড়াবে একটা অপরাধ, গালমন্দ করবে অফিসাররা। আবার পা চালালো সে। স্টেশন কমান্ডারের অফিসের দিকে যাচ্ছে। প্রশ্ন করে জানার চেষ্টা করবে কমান্ডার মিডো ঠিক কোথায় আছেন বা কী করছেন। খানিক দূর হেঁটেই গেল সে। তারপর আর ধৈর্য রাখতে পারল না, ছুটল। মুখের সামনে ওয়াকিটকি তুলে কথা বলল ওয়াল্টার। যতদূর বুঝতে পারছি স্যার, বিপদ গুরুতর। যতক্ষণ সম্ভব থাকতে চেষ্টা করো। ইমার্জেন্সি দেখা দিলে উঠে পড়ো আকাশে। রন্ডেভু রিমেইন্স। রস পেরোড কবির চৌধুরীর দিকে তাকালো। সমস্যা চিফ? হ্যাঁ, ওয়াল্টার আর মার্কুয়েস বিপদের ভয় করছে। এখনই টেক অফ করতে চায়। চিন্তামগ্ন হলো প্যারেড। সময়ের আগে যদি টেক অফ করে ওরা, আমাদের অপেক্ষায় কয়েক মিনিট আকাশে ঘুরঘুর করতে হবে। কল্পনা করতে পারো, প্রেসিডেন্ট এবং মিডল ইস্টের অর্ধেক তেলের দুজন মালিক যে শহরে রয়েছে, সেখানে যদি হাইজ্যাক করা দুটো হেলিকপ্টার মাথার ওপর চক্কর দিতে থাকে, তাদের পরিণতি কী আশা করতে পারো তুমি? চিন্তার জাল থেকে নিজেকে এখনও মুক্ত করতে পারছে না প্যারট, তাই আবার একবার করল। গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়বে না, বলে চলেছে কবির চৌধুরী। সামরিক অফিসারদের চেনা আছে আমার, ওরা ভয় পেয়ে যুদ্ধ বাঁধিয়ে দিতে ওস্তাদ। এক্ষেত্রেও কোনো রকম ঝুঁকি নিতে চাইবে না। হুকুম দেবে ও দুটোকে গুলি করে নামাও। ওদের ওই ঘাঁটিতে সদা প্রস্তুত ফ্যান্টম আছে। চিন্তা করছে, সেই সাথে কোচও চালাচ্ছে প্যারট। আমার ধারণা, এইটুকু বলে বিরতি নিল সে। সরকারি গ্যারেজের পেছন দিকে কোচটাকে ধীরে সুস্থে দাঁড় করালো সে। এই গ্যারেজের ভেতরই রয়েছে মোটর শোভাযাত্রার 3টে কোচ, লিড, প্রেসিডেন্সিয়াল এবং রিয়ার। এটা একটা সমস্যা হলেও উৎকট সমস্যা নয়। ব্যাখ্যা করো, ভারী সুরে বলল কবির চৌধুরী। প্যারটের বুদ্ধির উপর তার অগাধ আস্থা, সেজন্যই তাকে এই অপারেশনে নিজের ডান হাত বানিয়েছে সে। সময়ের আগে যদি টেক অফ করতে বাধ্য হয় ওরা, আপনি ওদেরকে নির্দেশ দিতে পারেন সারাক্ষণ যেন শোভাযাত্রার উপর ঝুলে থাকে। আর কিছু শোনার দরকার ছিল না। প্যারট যা বলতে চায় এ থেকেই তা বুঝে নিল কবির চৌধুরী। কিন্তু প্যারট ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করে শোনার জন্য কৌতূহল বোধ করল সে। বলল, তারপর? প্রেসিডেন্সিয়াল কোচের ওপর ঝুলে আছে এইরকম একজোড়া হেলিকপ্টারকে গুলি করে নামাবার নির্দেশ দেবে এত বড় রামছাগল এমনকি সামরিক বাহিনীতেও নেই চিফ। গুলি যদি করেই, বুম,
সাথে সাথে না থাকবে প্রেসিডেন্ট, না থাকবে আরবি তেলের রাজা আর রাজপুত্র, না থাকবে চিফ অফ স্টাফ, আর না থাকবে মেয়র সিলভার। তুমি বলতে চাইছো গুলি খাওয়া হেলিকপ্টার প্রেসিডেন্সিয়াল কোচের ওপর পড়ে বিধ্বস্ত হতে পারে? পারে চিফ। মুচকি একটু হাসি দেখা গেল প্যারোটের ঠোঁটে। গুলি করার অর্ডারটা যদি কোনো অ্যাডমিরাল দেন, তাকে আর পেনশন ভোগ করতে হবে না। অবশ্য কোর্ট মার্শাল থেকে যদি প্রাণ ভিক্ষা দেয়া হয় তবেই সে প্রশ্ন উঠবে। তোমার পরামর্শটা মন্দ নয়। কবির চৌধুরীর গলা শুনে বোঝা গেল খানিকটা আশ্বস্ত হয়েছে সে, পুরোপুরি নয়। তুমি ধরে নিচ্ছ এয়ার কমান্ডার তোমার মতোই একজন সুস্থ চিন্তাভাবনার অধিকারী। ধরে নিচ্ছ তোমার লাইনেই ভাবনা চিন্তা করবে সে। কিন্তু সে যে তোমার ঠিক উল্টোটা নয়, বুঝবো কীভাবে? তবে তোমার পরামর্শ গ্রহণ না করেও পারছি না, আর যখন কোনো উপায় নেই। আমাদের স্লোগান কি মনে আছে তো? আছে চিফ, সুর করে গাইল প্যারট। সামনে চলো, সামনে চলো, সামনে চলো রে। এক সেকেন্ড থেমে আবার বলল সে, চিফ, আপনাদের বাংলা ভাষাটা কিন্তু দারুণ সুইট। আমার একটা পরিকল্পনার কথা তোমাকে বলেছি কি? প্যারটের উত্তরের অপেক্ষায় না থেকে কবির চৌধুরী তার ঝাঁকড়া চুল নেড়ে বলে চলল, বাংলা ভাষাকে ভিত্তি হিসেবে রেখে দুনিয়ার সমস্ত ভাষার সংমিশ্রণে এমন একটা বিশ্বজনীন ভাষা তৈরি করতে চাই আমি, যে ভাষায় কথা বললে গ্রহান্তরের বুদ্ধিমান প্রাণীরাও তা বুঝতে পারবে। গ্রহান্তরের বুদ্ধিমান প্রাণী চিফ? প্যারটের ধারণা হলো শুনতে তার ভুল হয়েছে। হ্যাঁ, তারা আসবে। কি এক আশ্চর্য দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল কবির চৌধুরীর চেহারা। কোন সুদূরে তাকিয়ে আছে চোখ দুটো, উদ্ভ্রান্ত দৃষ্টি। তাদেরকে আমি আনব। আমার বিজ্ঞান সাধনা যদি মিথ্যে না হয়, তাদের অস্তিত্বও মিথ্যে নয়, হতে পারে না। আমি... একটা সংকেত বেজে উঠল। সাথে সাথে বাস্তবে ফিরে এলো পাগল বৈজ্ঞানিক। চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, দুঃখিত প্যারট। তারপর হাত বাড়ালো বোতামের দিকে। S1, ইয়েস। S3, সরকারি গ্যারেজ থেকে চেস্টন কথা বলছে। লিড কোচ এইমাত্র বেরিয়ে গেল। রেসিডেন্সিয়াল কোচ বেরিয়ে যাবার সাথে সাথে জানাবে আমাকে। ইয়েস স্যার। প্যারটের দিকে ফিরে চোখ ইশারায় নির্দেশ দিল কবির চৌধুরী। কোচ স্টার্ট দিয়ে ধীরে ধীরে সামনে এগোলো প্যারট। সামনে গ্যারেজের কোণ, বাঁক নিয়ে গ্যারেজের দিকে চলে যাচ্ছে কোচ। আবার সংকেত বেজে উঠল। S5, যথাসময়ে 10 মিনিট। গুড, গ্যারেজে চলে এসো। আবার সংকেত, রিপোর্ট করছে চেস্টন। স্যার, প্রেসিডেন্সিয়াল কোচ গ্যারেজ থেকে বেরিয়ে যেতে শুরু করেছে। গুড। আরেকটা বোতাম চাপ দিল কবির চৌধুরী। রিয়ার কোচ? ইয়েস। অপরিচিত গলা, এই প্রথম শুনছে কবির চৌধুরী। মিনিট দুয়েক অপেক্ষা করো। গ্যারেজ থেকে বেরিয়ে এসে ট্রাফিক জ্যামে পড়ে গেছি। রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকা পড়ে গেছে একটা ক্রেন। কিছু না, স্রেফ একটা দুর্ঘটনা। তবু ঝুঁকি নেওয়া চলবে না। তাই বলে আতঙ্কিত হবার কিছু নেই। সিট ছেড়ে কাউকে উঠতে হবে না। মিনিট কয়েকের জন্য গ্যারেজে ফিরে আসছি আমরা। কর্তৃপক্ষ একটা নতুন রুট ঠিক করলেই আবার বেরোবো। ঠিক আছে? ঠিক আছে। ধীরে সুস্থে আরেকটা বাঁক ঘুরে সরকারি গ্যারেজের সামনের দিকে চলে এলো কবির চৌধুরীর কোচ। গ্যারেজের দরজা ঘেঁষে এগোলো সেটা, তারপর দাঁড়িয়ে পড়ল। গ্যারেজের ভেতর আগের জায়গাতেই রয়েছে রিয়ার কোচ। তার আরোহীরা কবির চৌধুরীর কোচের 4 ভাগের সামনের 3 ভাগই দেখতে পাচ্ছে। সামনের সিটগুলোর উল্টো দিকের দরজা দিয়ে প্যারটকে নিয়ে নামলো কবির চৌধুরী। হাবভাবে কোনো রকম অস্থিরতা নেই। গ্যারেজে ঢুকলো হাসি মুখে। গ্যারেজের ভেতর থেকে নিগ্রো চার্লিকে দেখতে পেল না কেউ, কারণ কবির চৌধুরীর কোচ থেকে পেছনের দরজা দিয়ে নিচে নামলো সে। নেমেই কাজে লেগে গেল। পুরনো নাম্বার প্লেটের গায়ে নতুন প্লেটটা ক্ল্যাপ দিয়ে আটকাতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো তার। গ্যারেজের অনেকটা পেছনে রয়েছে রিয়ার কোচ। আরোহীরা কৌতূহলের সাথে সাদা কোট পরা দুজন লোককে এগিয়ে আসতে দেখল। এমন কিছু ঘটেনি যাতে তাদের কারো মনে সন্দেহের ছায়া পড়তে পারে। গ্যারেজ থেকে রিয়ার কোচ বেরিয়ে যেতে দেরি করছে বটে, কিন্তু জীবনের কোন কাজটাই বা ঘড়ির কাঁটা ধরে ঘটে? এই দেরির সাথে অল্প বিস্তর সবাই তারা অভ্যস্ত। ড্রাইভারের পাশের দরজার সামনে পৌঁছে দাঁড়িয়ে পড়ল কবির চৌধুরী। মিটিমিটি হাসিটা এখনও লেগে আছে মুখে। অলস ভঙ্গিতে তাকে ছাড়িয়ে গেল প্যারট। যেন কোনো কাজ নেই, তাই কোচের পেছন দিকটাই ঘুরে আসতে যাচ্ছে। রিয়ার কোচের আরোহীদের মধ্যে খুঁতখুঁতে স্বভাবের লোক নিশ্চয়ই আছে। তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার জন্য গ্যারেজের সামনে রয়েছে চেস্টন আর জ্যাক। অত্যন্ত ব্যস্ততা দেখাচ্ছে তারা, কিন্তু কিছু করছে না।
সামনের বাঁ হাতি দরজা খুলে দুটো ধাপ ওপরে উঠল কবির চৌধুরী। ড্রাইভারকে বলল, কিছু করার নেই, এইরকম ঘটেই থাকে। নতুন একটা রুট ঠিক করছে ওরা, সেটা ধরেই নব হিলে যাব আমরা। একটু অবাক দেখালো ড্রাইভারকে, তার বেশি কিছু না। জানতে চাইল, হ্যারি কোথায়? হ্যারি? লিড কোচের ড্রাইভার। ও, ওর নাম তাহলে হ্যারি। কাজ ছাকালো কবির চৌধুরী। অসুস্থ হয়ে পড়েছে, কি আর করা। অসুস্থ? সন্দেহ ডালপালা মেলতে শুরু করলো। এই তো মাত্র 2 মিনিট আগে। মৃদু দুটো বিস্ফোরণের আওয়াজ পেয়ে ঝট করে পেছন দিকে তাকালো ড্রাইভার। বিস্ফোরণের ক্ষীণ শব্দের সাথে সাথেই শোনা গেল কাঁচ ভাঙার এবং চাপে পড়ে বাতাস বেরিয়ে যাবার হিস আওয়াজ। কোচের পেছন দিকটা এরই মধ্যে ঘন গাঢ় ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। ড্রাইভার বিস্ফোরিত চোখে দেখল ভৌতিক চেহারার এক টুকরো মেঘ কিভাবে যেন ঢুকে পড়েছে কোচের ভেতর। কোচের পেছনে দরজা দিয়ে ভেতরে ঢুকছে প্যারট। দরজাটা যাতে বন্ধই থাকে সেজন্য সেটার গায়ে হেলান দিয়ে আছে সে। ঘন ধোয়ার জন্য তাকে দেখতে পেল না ড্রাইভার। কোচের প্রতিটি আরোহী, অন্তত যাদেরকে এখনও দেখা যাচ্ছে, সিটের ওপর একটু ঘুরে বসে যার যার পকেটে হাত ভরে আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা করলো, কিন্তু এমন কাউকে দেখতে পাচ্ছে না তারা যাকে গুলি করা যায়। বিস্ময়ের আঘাত কাটিয়ে উঠতে সময় নিচ্ছে ড্রাইভার। আরও দুটো বিস্ফোরণের শব্দ হলো। দম বন্ধ করে নিয়ে গ্রেনেড আকৃতির দুটো গ্যাস বোমা ছুড়ল কবির চৌধুরী, একটা ড্রাইভারের পায়ের কাছে, অপরটা দুসারি সিটের মাঝখানের প্যাসেজে। ছোট্ট একটা লাফ দিয়ে সিঁড়ির ধাপ থেকে কোচের মেঝেতে উঠে দাঁড়ালো সে। দরাম করে বন্ধ করে দিল দরজা। হাতলটা চেপে ধরে হেলান দিল কবাটের গায়ে। যদিও এই অতিরিক্ত সাবধানতার কোনো দরকার ছিল না, কারণ এই গ্যাস নাকে একবার ঢুকলে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় মানুষ। 10 সেকেন্ড কাটলো। দরজা খুলে কোচ থেকে নেমে পড়ল কবির চৌধুরী। কোচের সামনে চলে এসে দম ছাড়ল সে। তার 1 সেকেন্ড আগেই ওখানে পৌঁছেছে প্যারট। চেস্টন তার সঙ্গীকে নিয়ে ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে গ্যারেজের মেইন গেট। এই মুহূর্তে পরনের ওভারঅল খুলছে তারা। ওভারঅলের নিচ থেকে বেরিয়ে আসছে নিখুঁত ফিট করা দামি স্যুট। হয়ে গেল এত তাড়াতাড়ি? প্যারট আর কবির চৌধুরীর দিকে সবিস্ময়ে ঘন ঘন তাকালো চেস্টন। আমার স্যার, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সকৌতুকে হাসল কবির চৌধুরী। কিন্তু হঠাৎ দারুণ চিন্তিত দেখালো চেস্টনকে। স্যার, নাকে ওই গ্যাসের একটু ছোঁয়া লাগলে যদি একজন লোক জ্ঞান হারায়, তাহলে ফুসফুস ভরে গেলে কি অবস্থা হবে? ওরা তাহলে তো একজনও বাঁচবে না। পাশে দরজা দিয়ে বেরিয়ে এলো ওরা। বেরিয়ে এসে বাইরে থেকে তালা দিল দরজায়। প্রশ্নের উত্তর না পেয়ে একবার প্যারট আর একবার কবির চৌধুরীর দিকে তাকাচ্ছে চেস্টন। মিটিমিটি হাসি নিয়ে তার অস্বস্তিটুকু উপভোগ করছিল কবির চৌধুরী। তারপর বলল, অক্সিজেনের সংস্পর্শে আসার 15 সেকেন্ডের মধ্যে নিউট্রাল হয়ে যাবে গ্যাস। এখন তুমি যদি ওই কোচে ওঠো তোমার কিছুই হবে না, তবে ওখানে যারা রয়েছে 1 ঘন্টার আগে তাদের কারো জ্ঞান ফিরবে না। গ্যারেজের সামনে চলে এসেছে ওরা। এই সময় একটা ট্যাক্সি থেকে নামলো জন কনওয়ে। কোচে চলল সবাই। মোটর শোভাযাত্রার এটাই এখন রিয়ার কোচ হবে। স্টার্ট দিয়ে কোচ ছাড়লো প্যারট। নব হিলের দিকে চলল ওরা। কন্ট্রোল প্যানেলের একটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। S2? জি স্যার। খবর কি? শান্ত, বড় বেশি শান্ত স্যার, আমার ভালো ঠেকছে না। কি ঘটছে বলে মনে করো? কিছুই বুঝতে পারছি না স্যার, যদি আন্দাজ করতে বলেন। করো। একজন অফিসার টেলিফোন করে আমাদের উপর গাইডেড মিসাইল ছোড়ার নির্দেশ চাইছে স্যার। কার কাছ থেকে নির্দেশ চাইছে? দেশের হাইয়েস্ট মিলিটারি অথরিটির কাছ থেকে স্যার। তার মানে ওয়াশিংটনের কাছ থেকে। যোগাযোগ হতে একটু সময় লাগবে, কি বলো? ভুল হলে মাফ করবেন স্যার, বলল ওয়াল্টার। আমার ধারণা দেশের হাইয়েস্ট মিলিটারি অথরিটি এই মুহূর্তে নব হিলে রয়েছেন। ও গড, বিড়বিড় করে উঠল কবির চৌধুরী। ভাবল, তাই তো, জেনারেল পিল, চিফ অফ স্টাফ এবং প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হোটেল হপকিন্সে প্রেসিডেন্টের পাশের কামরাতেই রয়েছেন। মোটর শোভাযাত্রায় তারও অংশগ্রহণ করার কথা। তার সাথে যোগাযোগ করা হলে কি ঘটবে বলে মনে করো তুমি? মনে মনে উদ্বেগ বোধ করলেও কবির চৌধুরীর কণ্ঠস্বরে তার কোনো প্রকাশ ঘটল না। শোভাযাত্রা বাতিল ঘোষণা করা হবে স্যার। ওয়াল্টার জানে প্রেসিডেন্ট চিফ অফ দি আর্মড ফোর্সেস হলেও সিকিউরিটি সংক্রান্ত ব্যাপারে চিফ অফ স্টাফ জেনারেল পিলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়ে থাকে। 1 মিনিট স্যার। কয়েক সেকেন্ড বিরতির পর আবার কথা বলল সে।
গেটের একজন গার্ড এইমাত্র টেলিফোন ধরল স্যার। ব্যাপারটা অনেক কিছু হতে পারে, আবার কিছু নাও হতে পারে। ঘাড়ে আর গলায় চিটচিটে ঘাম অনুভব করল কবির চৌধুরী। এই অপারেশনের প্রস্তুতি পর্বের জন্য $2.5 মিলিয়ন খরচ করতে হয়েছে তাকে। এখন যদি শোভাযাত্রা বাতিল করা হয়, টাকাটা পানিতে পড়বে। কন্ট্রোল যদি হেলিকপ্টার দুটোকে টেক অফ করার অনুমতি না দেয়, বুঝতে হবে কর্তৃপক্ষ বিপদ টের পেয়ে গেছে। সেক্ষেত্রে শোভাযাত্রা অবশ্যই বাতিল করা হবে। এটা সেটা নানা দুশ্চিন্তা ভিড় করে এলো কবির চৌধুরীর মনে। এক রাষ্ট্রের কাছে $50 মিলিয়ন পুরনো দেনা হয়ে আছে তাদের কাছ থেকে আরও $2.5 মিলিয়ন কর্জ করেছে। এই অপারেশন সফল হলে মোটা একটা টাকা পাবে বলে আশা করছে সে। দেনা শোধ করেও হাতে প্রচুর থাকবে, যা দিয়ে অন্তত 3টি বছর অন্য কোনো দিকে খেয়াল না দিয়ে গবেষণার কাজ চালিয়ে যেতে পারবে। কিন্তু এই অপারেশন যদি সফল না হয়, পরিস্থিতি কী দাঁড়াবে ভাবতে গিয়ে শিওরে উঠল সে। S1? ইয়েস। কবির চৌধুরী অস্পষ্টভাবে অনুভব করলো তার দুপাটি দাঁত পরস্পরের সাথে শক্তভাবে জোড়া লেগে গেছে। স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, চাপা উত্তেজনার সাথে বলল ওয়াল্টার। টাওয়ার আমাদেরকে এইমাত্র টেক অফের অনুমতি দিল। কয়েক সেকেন্ড চুপ করে থাকলো কবির চৌধুরী। এই সময় কে যেন তার কাঁধ থেকে সরিয়ে নিল হিমালয় পাহাড়টা। তারপর শান্ত সুরে বলল, কথায় বলে উপহার পাওয়া ঘোড়ার মুখের ভেতরটা দেখতে নেই। তোমার কি ধারণা অনুমতিটা কেন পেলে? গার্ডরা নিশ্চয়ই টাওয়ারকে জানিয়েছে যে ওরা আমাদের কাগজপত্র চেক করে দেখেছে, ঠিক আছে সব। দেরি করো না, স্টার্ট দাও। রোটরের আওয়াজ হলে তোমার গলা পাওয়া যায় কিনা শুনতে চাই। সিকিউরিটির লোকেরা পাশাপাশি দাঁড়িয়ে দুটো লাইন তৈরি করেছে। 2 লাইনের মাঝখানে 6 ফিট চওড়া একটা গলি। এক লাইনের লোক আরেক লাইনের লোকের দিকে পেছন ফিরে রয়েছে। গলিটা হোটেল থেকে শুরু হয়ে প্রেসিডেন্সিয়াল কোচ পর্যন্ত গিয়ে ঠেকেছে। অতি সামান্য একটু দূরত্ব। রাস্তা থেকে পথিক এবং যানবাহন সব 100 গজ সরিয়ে দিয়ে একটা ব্যারিকেডও দেখা যাচ্ছে। তাছাড়াও চারদিকে কড়া প্রহরার ব্যবস্থা। এতে করে আরব দেশের রাজা আর পারস্য উপসাগরের প্রিন্স অস্বস্তি বোধ করছেন এমন মনে করার কোনো কারণ নেই। তাদের নিজেদের দেশে, যেখানে প্রাণহরণ নিত্যনৈমিত্তিক ঘটনা এবং বহুকাল চর্চার ফলে হত্যাকারীরা শৈল্পিক নৈপুণ্য দেখাতে পারঙ্গম, এই দৃশ্য দৈনন্দিন জীবনেরই একটা অংশ। বরং সিকিউরিটির এই আয়োজন না থাকলেই তারা অস্বস্তি বোধ করতেন। তাছাড়া এই ব্যাপক আয়োজনের অভাব ঘটলে তারা এইভাবে কাতর হতেন যে মেহমান হিসেবে তাদেরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে না। বলাই বাহুল্য, সেক্ষেত্রে তেল আলোচনা ব্যর্থ হবার সমূহ আশঙ্কা থাকত। সবার আগে থাকলেন প্রেসিডেন্ট। ক্ষীণ একটু বিষণ্ণ হাসি লেগে আছে তার ঠোঁটে। এদিক ওদিক তাকিয়ে একটু যেন উদাস হয়ে উঠলেন। সম্ভবত হাত নাড়ার জন্য কেউ নেই লক্ষ্য করে। দীর্ঘদেহী, একটু মোটাসোটাই বলা যায়। ধূসর রঙের গ্যাবার্ডিন স্যুটে চমৎকার মানিয়েছে। তার অভিজাত চেহারা ভোগবিলাসী রোমান সম্রাটের কথা মনে করিয়ে দেয়। মাথায় রূপলি চুল, লোকে বলাবলি করে এইটিই তার সবচেয়ে গর্বের এবং আনন্দের বস্তু। ওভাল অফিসে তার থাকার মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু তাকে ছাড়া ওই অফিসে আর কাউকে পাঠাবার কথা ভাবতে পর্যন্ত পারে না ভোটাররা। ব্যক্তিত্ব, প্রশাসনিক দক্ষতা, উপস্থিত বুদ্ধি আর নেতৃত্ব দানের ক্ষমতা ইত্যাদি দেখিয়ে তাদের মন জয় করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি একজন মাল্টিমিলিয়নিয়ার। মানুষের ভালোবাসা পেয়েছেন, মানুষ তাকে পছন্দ করছে, সর্বত্রই তার প্রশংসা। গত 50 বছরে আর কোনো প্রেসিডেন্টের কপালে এতটা জোটেনি। বরাবরের মতো আজও তার হাতে সরু একটা ছড়ি রয়েছে। এই ছড়ির ছোট্ট একটা ইতিহাস আছে। বছর কয়েক আগে ঘোড়া থেকে পড়ে গিয়ে পায়ে সামান্য একটু চোট পেয়েছিলেন তিনি। তখন 2 দিনের জন্য তাকে একটা ছুরি ব্যবহার করতে হয়। পায়ের ব্যথা সেরে গেল, কিন্তু হাতের ছুরি তার হাতেই রয়ে গেল। সেটাকে তিনি হারিয়ে যেতে দিলেন না। তার যে ছুরির কোনো দরকার পড়ে না, সবাই তা জানে। তিনি রুজভেল্টের ভক্ত। হতে পারে তার পদাঙ্ক অনুসরণ করার ইচ্ছে থেকেই ছুরির প্রতি এই আসক্তি। কারণ যাই হোক, সেই থেকে এই ছুরি ছাড়া তাকে আর কেউ দেখেনি। কোচের পাশে পৌঁছলেন তিনি। খানিকটা ঘুরলেন, মৃদু হেসে সামান্য বাউ করে মেহমানদের প্রথমজনকে কোচে ওঠার আমন্ত্রণ জানালেন। সবচেয়ে বেশি গুরুত্ব আর সম্মান একমাত্র তারই তো পাবার অধিকার। দুনিয়ার সব তেল এক করলে যতটুকু হবে, তার একার তেল তার চেয়ে কম নয়। দীর্ঘদেহী, কিন্তু রোগা নন, অথচ শরীরে এক ছটাক মেদ নেই।
পরনে চোখ ধাঁধানো সাদা আলখেল্লা, নিচের অংশ কংক্রিটের মেঝেতে লুটাচ্ছে। মাথার চারদিক ঘিরে রয়েছে একটা আচ্ছাদন, সেটাও সাদা এবং চোখ ধাঁধানো। তীক্ষ্ণ ধারালো একটু লম্বাটে চেহারা, সুন্দর করে ছাঁচা কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখ জোড়ায় ঈগল পাখির দৃষ্টি, ঘন ভুরু দুটো চোখের ওপর কার্নিশওয়ালা টুপি। ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হয় তাকে। ইচ্ছে করলেই তিনি হতে পারতেন স্বেচ্ছাচারী বা অত্যাচারী শাসক, কিন্তু দুটোর কোনোটাই হননি। তার বিরুদ্ধে সত্যি মিথ্যে অনেক অভিযোগ আছে, কিন্তু প্রজারা তার প্রশংসাও করে। কারো আইন মানার দরকার হয় না তার, তিনি শুধু নিজের তৈরি আইন মেনে চলেন। এরপর এলেন প্রিন্স। তার ছোট্ট শেখ রাজ্য এতই ছোট যে সেখানে রাজা উপাধি পাবার যোগ্য বলে বিবেচিত হয় না কেউ। আরব বাদশাহ জমির যা খাজনাপাতি পান তার 1/5 প্রিন্স পান না, অথচ তার প্রভাবও রাজার মতোই বিরাট। তার দেশটা ছোট, অনুর্বর বালি ছাড়া আর কিছু নয়, কিন্তু আক্ষরিক অর্থে গোটা দেশ তেল সাগরের ওপর ভাসছে। মিশুক খোশমেজাজি ব্যক্তিত্ব। বিশ্বাসযোগ্য মহল থেকে বলা হয়, তার গাড়িতে সামান্যতম যান্ত্রিক গোলযোগ দেখা দিলেও সেই মুহূর্তে অচল জ্ঞানে বাতিল করা হয়, সেটা আর কখনো ব্যবহার করা হয় না। জেনারেল মোটরের জন্য এটা একটা খুশির খবর, সন্দেহ নেই। তিনি একজন দক্ষ পাইলট, নিপুণ রেস কার ড্রাইভার, পৃথিবীর সেরা কয়েকটা নাইট ক্লাবের পৃষ্ঠপোষক। ইন্টারন্যাশনাল প্লেবয় হিসেবে খ্যাতি পাবার জন্য চালচলনে প্রায়ই তাকে বেহিসাবি হতে হয়েছে। তাতে অবশ্য কাউকে প্রতারিত, আহত বা কলঙ্কিত হতে হয়নি। ভোগবিলাসের প্রতি প্রচণ্ড আকর্ষণ থাকলেও তার খুলির ভেতর রয়েছে কম্পিউটার ব্রেন, যেটা তাকে ঝানু ব্যবসায়ী হয়ে উঠতে সাহায্য করেছে। মাঝারি গঠনের মানুষ, ভালো স্বাস্থ্য, মৃত্যুর সময়ও তার পরনে ঐতিহ্যবাহী আরব পোশাক থাকবে না। স্যাভিল রোর ভালো খদ্দেরদের একজন তিনি। আর জুতো কুমিরের চামড়া দিয়ে তৈরি করে হংকংয়ের চীনারা। সরু গোফ আছে, এতই সরু যে কয়েক হাত দূর থেকে সেটা চোখেই পড়ে না। তাদের পিছু পিছু এলো সাদ ফাহিম আর শেখ খায়ের, প্রথমজন বাদশার আর দ্বিতীয়জন প্রিন্সের তেলমন্ত্রী। এরা দুজনেই পশ্চিমা কাপড় পরে আছেন। দুজনেরই মেদবহুল শরীর, নড়তে চড়তে 12 মাস। সাদ ফাহিমের রয়েছে ছাগলদাড়ি, শেখ খায়ের দাড়িগোফ কামানো। এরপর কোচে উঠলেন জেনারেল পিল। সামরিক পোশাক নয়, পরে আছেন হালকা নীল ডোরাকাটা কাপড়ের স্যুট, তবু তাকে একজন জাদ্রেল জেনারেল বলে চিনতে ভুল হয় না। কোমরে শুধু যদি একটা তোয়ালে জড়ানো থাকে, তাহলেও তাকে একজন মারমুখো যোদ্ধা বলে চেনা যাবে। 6 ফিটের ওপর লম্বা, সারা শরীরে পাকানো রশির মতো পেশি, 60 বছর বয়সেও হাঁটা চলার মধ্যে আশ্চর্য শক্তি আর প্রাণচাঞ্চল্যের বিচ্ছুরণ লক্ষ্য করার মতো। নীল চোখজোড়া, ছায়া পড়া লেকের পানি যেন শান্ত আর ঠান্ডা। একটা কথা দুবার কখনো জিজ্ঞেস করেন না। এমনকি তার খয়েরি রঙের চুলে চকচকে ভাবটুকু পর্যন্ত এখনও অম্লান। জেনারেল পিল তেল বা তেলের বাজার দর সম্পর্কে বিশেষজ্ঞ নন। আলোচনায় তিনি দর কষাকষি করতে পারবেন বলে সাথে আছেন ব্যাপারটা তাও নয়। যুদ্ধ জাহাজ, ট্যাঙ্ক আর প্লেনের জন্য তেল তার দরকার, এবং দরকার মতো চাইলেই পান। কে কোত্থেকে জোগাড় করবে সেটা তার মাথা ব্যথা নয়। তার উপস্থিতির অন্যতম কারণ হলো, সামান্য একটা রাস্তা পেরোতে হলেও প্রেসিডেন্টের তাকে দরকার হয়। প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেও থাকেন, জেনারেল পিলের অ্যাডভাইসের ওপর ভীষণভাবে নির্ভর করেন তিনি। জেনারেলের রয়েছে দিগন্ত বিস্তৃত অভিজ্ঞতা এবং নিডেড কমন সেন্স। ওয়াশিংটনের হাই অফিসিয়ালরা তাকে ঈর্ষা করলেও এই 2 গুণের জন্য তার পদোন্নতিকেও ঠেকিয়ে রাখতে পারেনি। ওয়াশিংটনে যারা ঠান্ডা মাথার বিবেচক, তারা সকল বিতর্কের অবসান ঘটিয়ে তার সম্পর্কে বলেছে, প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার হিসেবে জেনারেল পিলের কোনো বিকল্প হতে পারে না। এই অতিরিক্ত দায়িত্ব কাঁধে চাপায় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে পরিচালনা করার জন্য যথেষ্ট সময় তার হাতে থাকে না বটে, কিন্তু দুটো দায়িত্বই তিনি সমান দক্ষতার সাথে পালন করে চলেছেন। কেউ তাকে কখনো ক্লান্ত বা বিরক্ত হতে দেখেনি। তিনি একজন স্বনামধন্য রাজনীতিক বা স্টেটসম্যান হতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে জন্মসূত্রে 3টে অভিশাপ আছে তার জীবনে। 1, মিথ্যে কথা বলতে পারেন না। 2, অসৎ হতে পারেন না। এবং 3, অটল নৈতিকতাবোধ। এরপর কোচে উঠলেন স্টিফেন বেকার, প্রেসিডেন্টের এনার্জিজার। এই পদে সদ্য বরণ করা হয়েছে তাকে, এখনও তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। এই পদের জন্য যে কোয়ালিফিকেশন দরকার ছিল তা তার আছে, বরং বেশিই আছে, কিন্তু তার অভিজ্ঞতার পরিমাণ নেহাতি কম। এনার্জি বা শক্তি একটা জিনিস যা তার অঢেল আছে। অত্যন্ত ছটফটে আর নার্ভাস টাইপের মানুষ, হাত আর চোখ মুহূর্তের জন্যও শান্ত থাকে না। তার সম্পর্কে বলা হয় 10 লাখে একটা ব্রেন। মরু তেল মালিকদের সাথে তার এই প্রথম মুখোমুখি হওয়া।
তিনি যে কাঠগড়ায় দাঁড়ানো আসামি বলে ধরে নিয়েছেন নিজেকে, সেটা তার হাবভাব দেখে বেশ বোঝা যায়। এরপর কোচে উঠলেন জেমস ফেয়ার। অস্বাভাবিক মোটা, মাথার পেছন দিকটা ছাড়া বাকি সবটুকুই টাক। তার থুতনি আর গলার কখনো 3টে কখনো 5টা ভাঁজ পড়ে, নির্ভর করে কোন দিকে ঘাড় ফিরিয়ে থাকেন তার উপর। সাধারণত মোটা মানুষদের চেহারায় যা দেখা যায় না, বিষণ্ণ একটা ভাব আছে তার চেহারায়। ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যর্থ কৃষক। নিজের ফার্মে উৎপাদনের পরিমাণ বাড়াতে উৎসাহী নন, তার লক্ষ্য মান ভালো করা। অনেকেই বিশ্বাস করতে রাজি হবেন না, কিন্তু আসলে আন্ডার সেক্রেটারি অফ স্টেট জেমস ফেয়ার মধ্যপ্রাচ্য সম্পর্কে একজন বিশেষজ্ঞ। তেলপতিদের সাথে চুক্তি স্বাক্ষরের আলোচনায় প্রেসিডেন্টকে সাহায্য করবেন তিনি। সবশেষে এগিয়ে এলেন মাইক সিলভার। প্রেসিডেন্ট তার পিঠে হাত রেখে সামনের দিকে একটু ঠেলে দিলেন, কিন্তু এক পা পিছিয়ে এসে হাত ইশারায় প্রেসিডেন্টকে এগিয়ে যাবার অনুরোধ জানালেন সিলভার। মৃদু হেসে অনুরোধ রাখলেন প্রেসিডেন্ট। তাকে অনুসরণ করে ধাপ পেয়ে কোচে উঠলেন সিলভার। ভদ্রলোকের চেহারাই বলে দেয় তার পূর্বপুরুষরা ইতালীয় ছিলেন। পেট মোটা বলতে যা বোঝায় ইনি তাই, কিন্তু যথেষ্ট শক্তি রাখেন শরীরে। এনার্জি সম্পর্কে তার উদ্বেগ আছে, কিন্তু তাতে তার রাতের ঘুম হারাম করার দরকার হয় না। তিনি সাথে আছেন একটা কারণ, যাত্রীদের একজন গাইড দরকার। আরেকটা কারণ, প্রেসিডেন্টের আমন্ত্রণ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয়। সরকারিভাবে প্রেসিডেন্টই মেহমানদের হোস্ট বটেন, কিন্তু এই এলাকাটা মাইক সিলভারের। তিনি একাধারে হোস্ট এবং অতিথি, কারণ তিনি সান ফ্রান্সিসকোর মেয়র। রিয়ার কোচ থেকে প্রায় 50 গজ দূরে প্রেসিডেন্সিয়াল কোচের দরজা বন্ধ হয়ে যেতে দেখল কবির চৌধুরী। একটা বোতামে চাপ দিল সে। S2। ওয়াল্টার সাড়া দিল, ইয়েস। আমরা রওনা হলাম। যাত্রা শুভ হোক স্যার। মোটর শোভাযাত্রা শুরু হলো। সামনে রয়েছে একটা পুলিশ কার আর মোটরসাইকেল আউটরাইডাররা, তারপর লিড কোচ, প্রেসিডেন্সিয়াল কোচ এবং রিয়ার কোচ। অবশেষে আরও একটা পুলিশ কার এবং 2জন মোটরসাইকেল আউটরাইডার। এই মোটর শোভাযাত্রার সাথে মেহমানদের শহর দেখানোর কোনো সম্পর্ক নেই। তা দেখানো হয়েছে কাল বিকেলে এয়ারফোর্স 1 ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরপরই। আজকের এটা নিতান্তই বিজনেস ট্রিপ। ক্যালিফোর্নিয়া বরাবর এগোবে। শোভাযাত্রা ভ্যান নেস, লম্বার্ড, রিচার্ডসন অ্যাভিনিউ হয়ে পৌঁছবে প্রেসিডিওতে। যাত্রার শুরুর বিন্দু থেকে সামনের সবটুকু রাস্তায় আজ সকালের জন্য সাধারণ যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ভায়াডাক্ট অ্যাপ্রোচ ধরে এগোলো শোভাযাত্রা। বাঁক নিল ডান এবং উত্তর দিকে, আর তারপরই নাক বরাবর দেখা গেল গোল্ডেন গেট ব্রিজ। দূর থেকে মনে হলো ওদের সামনে শূন্যে ঝুলে আছে যেন। প্রকৌশল জগতে গোল্ডেন গেট ব্রিজ একটা বিস্ময়। সান ফ্রান্সিসকোর লোকেরা আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলে, প্রকৌশলগত দক্ষতা আর নৈপুণ্যের ক্ষেত্রে এটা এই জগতের একমাত্র বিস্ময়কর দৃষ্টান্ত। সবাই জানে এটা তৈরি হবার পরপরই পৃথিবীর সেরা সুন্দরতম ব্রিজ হিসেবে স্বীকৃতি পায়। ইটরাঙা বিশাল 2টো টাওয়ার রয়েছে, ঘন কুয়াশা থেকে বেরিয়ে এসে উঠে গেছে আকাশের দিকে। প্রশান্ত মহাসাগর থেকে ভেসে আসে এই কুয়াশা প্রায় সময়ই ব্রিজের ওপরের অংশটাকে বাদ রেখে ঢেকে ফেলে নিচের সবটুকু। তখন মনে হয় গোটা ব্রিজ শূন্যে ভাসছে। আর যখন কুয়াশা সম্পূর্ণ সরে যায়, স্তম্ভিত বিস্ময়ে দর্শকরা উপলব্ধি করে যে জাঁকজমকের সাথে এইরকম একটা বিশাল মেকানিক্যাল মহাকাব্যের কথা মানুষ শুধু যে কল্পনা করার স্পর্ধা রাখে তাই নয়, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার কারিগরি জ্ঞান এবং দক্ষতাও তার আছে। এমনকি চোখ যখন সাক্ষ্য দেয় যে হ্যাঁ ওটা ওখানে আছে, তখনও নির্দ্বিধায় মেনে নিতে ইতস্তত করে মন। গোল্ডেন গেট ব্রিজ সৃষ্টির কৃতিত্ব এককভাবে মাত্র একজন মানুষের ওপর বর্তায়। ভদ্রলোকের নাম জোসেফ বি স্ট্রস। ভদ্রলোক যে জেদি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। এই কাজে দুর্লঙ্ঘ বাধা টপকাতে হয় তাকে। রাজনৈতিক প্রতিবন্ধকতাও কম ছিল না। তার আর্কিটেক্ট বন্ধুরাও তাকে সম্পূর্ণ নিরাশ করে। তারা বলেছিল, তোমার এই স্বপ্ন টেকনিক্যাল দিক থেকে অসম্ভব। কারও কথায় কান দেননি জোসেফ। কাজে নেমে পড়েছিলেন। তারই ফলশ্রুতিতে এই গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করা হয় 1937 সালে। 1964 সালে ভ্যারাজানো ন্যারোজ ব্রিজ তৈরির আগ পর্যন্ত এটাই ছিল দুনিয়ার সবচেয়ে লম্বা সিঙ্গল স্প্যান সাসপেনশন ব্রিজ। আজও সবচেয়ে লম্বা ব্রিজের চেয়ে গোল্ডেন গেট ব্রিজ মাত্র 20 গজ ছোট। গোল্ডেন গেট নদীর গা থেকে অস্বাভাবিক চওড়া টাওয়ার দুটো উপর দিকে 750 ফিট উঠে গেছে। লম্বায় ব্রিজটা 2.25 মাইল। বানাতে তখন খরচ পড়েছিল $3.5 কোটি। এখন তৈরি করতে খরচ লাগবে $24 কোটি বা তারও বেশি।
এক শ্রেণীর আমেরিকানদের খুব উপকারে লাগছে গোল্ডেন গেট ব্রিজ। জীবনের বোঝা যাদের কাছে অসহ্য বলে মনে হয়, যারা এই বোঝা ফেলে পালাতে চায়, তাদের কাছে এই ব্রিজ বিদায় নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয়। কম করেও 500 আত্মহত্যার কথা জানা গেছে, ধরা যায় আরও 500 কথা জানা যায়নি। রেকর্ড রয়েছে এর মধ্যে বেঁচে গেছে মাত্র 8 জন। অনেকের লাশ পাওয়া যায়নি, কিন্তু তার মানে তারা বেঁচে গেছে এমন মনে করার কোনো কারণ নেই। ব্রিজ থেকে পানির গা 200 ফিট নিচে। পানির সাথে শরীরের প্রচণ্ড সংঘর্ষ হওয়ার পরেও কেউ যদি বেঁচে যায়, গোল্ডেন গেটের দানবাকৃতি ঢেউ আর তীব্রগতির স্রোত তার বিদায় নেওয়ার ইচ্ছেটাকে খুব দ্রুততার সাথে পূরণ করে দেবে। এই ঢেউ আর স্রোতের কারণে ব্রিজের দুধারেই বেশ খানিকটা দূর পর্যন্ত সারাক্ষণ কাঁপছে। দৈত্যাকার প্রথম টাওয়ারের নিচ দিয়ে এগুলো মোটর শোভাযাত্রা। বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল কোচে হাস্যরসিকতায় ছেদ পড়ল হঠাৎ করেই। গোল্ডেন গেট ব্রিজে উঠলে সবারই এই দশা হয়, মুখে কথা ফোটে না। বাদশার চেহারায় গাম্ভীর্য ফুটল। ব্রিজটাকে গভীর দৃষ্টিতে দেখতে শুরু করলেন তিনি। তার রাজ্যে এ ধরনের ব্রিজ নেই, কিন্তু সেটা তার মনোবেদনার কারণ হলো না। তিনি দুঃখ পেলেন এই ভেবে যে এর চেয়ে বড় একটা ব্রিজ তৈরি করে সবাইকে তাক লাগাবার জন্য কত বড় নদী দরকার, অত বড় নদীই তার রাজ্যে নেই। জুনের চমৎকার একটা সকাল। গোটা বে এলাকা ফ্রেমে বাঁধানো সুন্দর একটা ছবি যেন। ওদের সামনে গোল্ডেন গেট বরাবর উজ্জ্বল সবুজ আর হলুদ রঙা ক্ষেত খামার, উর্বর আদিগন্ত জমিতে ফসলের আবাদ। ওদের ডান দিকে সূর্য, এরই মধ্যে নির্মেঘ আকাশের অনেকটা উপরে উঠে এসেছে। নিচে গোল্ডেন গেটের নীল সবুজ পানি ঝলমল করছে রোদ পড়ে। গোল্ডেন গেট ব্রিজ দেখে প্রিন্সের অনুভূতি হলো সম্পূর্ণ অন্যরকম। তিনি তার নিজের যুগের মানুষ, কিছু দেখে বিস্মিত হলে সেটা প্রকাশ করতে দ্বিধায় ভোগেন না। বললেন, আমি মুগ্ধ। আমেরিকা এই ব্রিজ নিয়ে গর্ব করতে পারে। যদি কখনো সুযোগ হয় এর উপর কিছুক্ষণ হাঁটবো আমি। কথাটা বলার সময় তিনি জানলেন না একটু পরেই সুযোগটা পেতে যাচ্ছেন তিনি, কিন্তু সুযোগ পেলেও হাঁটাহাঁটি করার ইচ্ছে তার মধ্যে অবশিষ্ট থাকবে না। বাদশাহ এবং প্রিন্সের দৃষ্টি আকর্ষণ করে প্রেসিডেন্ট বললেন, টেকনিক্যাল নো হাউ দিয়ে সাহায্য করতে রাজি আছে আমেরিকা, কিন্তু আপনাদের নদী কোথায় যে ব্রিজটা তৈরি হবে? আপনি বলতে চাইছেন মিস্টার প্রেসিডেন্ট? মুচকি হেসে প্রশ্ন করল প্রিন্স। আগে আমরা একটা কৃত্রিম লেক তৈরি করে তাহলে তার উপর ব্রিজ তৈরির প্রস্তাব দেওয়ার সুযোগ হবে আপনার, তাই না? বাদশার চেহারা থেকে গাম্ভীর্যের ছায়া একটু সরে গিয়ে আগ্রহের ভাব ফুটে উঠল। তিনি বললেন, আইডিয়াটা কিন্তু মন্দ নয়। নিজের চারদিকে কোচের ভেতর আরও একবার চোখ বুলিয়ে প্রিন্স বললেন, আপনার স্টাইল আমার খুব পছন্দ মিস্টার প্রেসিডেন্ট। কিভাবে বেড়াতে হয় আপনি জানেন। এই রকম একটা কোচ সম্ভব আমাকে কেউ বলেনি। আমার একটা থাকলে মন্দ হতো না। এই মুহূর্তে আরেকটা কোচ তৈরির নির্দেশ দিলাম আমি, সহাস্যে বললেন প্রেসিডেন্ট। তার মুখের কথাই হুকুম, সাত তাড়াতাড়ি জায়গা মতো পৌঁছে যাবে। কোচটা আপনাকে উপহার দিতে পেরে আমার দেশ সম্মানিত বোধ করবে। ওতে আরামায়েশ আর সুযোগ সুবিধার ব্যবস্থা অবশ্যই আপনার নিজের স্পেসিফিকেশন অনুসারে হবে। শুকনো গলায় বাদশা বললেন, প্রিন্স তার যে কোনো ভেহিকেলের অর্ডার 1 ডজনের কম দেন না। আপনি যদি তাকে একটা উপহার দেন, আরও অন্তত একজোড়া তিনি কিনে নেবেন। হাত তুলে আকাশের দিকে প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। মাথার উপর 2টো নেভাল হেলিকপ্টার রয়েছে। ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, আপনি আমাদের নিরাপত্তার দিকটা বিশেষভাবে খেয়াল রাখছেন। প্রেসিডেন্ট হাসলেন, কিন্তু তার হাসিতে কোনো মন্তব্য পাওয়া গেল না। যা দিবালোকের মতো সত্য, সে ব্যাপারে মন্তব্য করার সুযোগ কোথায়? জেনারেল পিল বললেন, সিকিউরিটির ব্যবস্থা যেটুকু চোখে পড়ছে স্রেফ লোক দেখানো, ইয়োর হাইনেস। চোখে প্রশ্ন নিয়ে চিফ অফ স্টাফের দিকে তাকালেন বাদশাহ। মুখ খোলার প্রয়োজন বোধ করলেন না, কাজেই ব্যাপারটা জেনারেল পিলকে ব্যাখ্যা করতে হলো। ব্রিজের ওপারে আমাদের সিকিউরিটি অফিসার আর মাঝে মাঝে 2-1টা পুলিশ কার ছাড়া এখান থেকে সান রাফায়েল পর্যন্ত কিছুই আপনার চোখে পড়বে না, ইয়োর হাইনেস। অথচ সিকিউরিটির কড়া ব্যবস্থা ঠিকই করা হয়েছে। এখান থেকে সান রাফায়েলের মাঝখানে প্রতি গজের উপর তীক্ষ্ণ নজর রাখছে FBI। তারা সবাই সশস্ত্র, স্নাইপার সবখানে আছে, এমনকি আমেরিকাতেও। বিশেষ করে আমেরিকাতে, প্রেসিডেন্ট গম্ভীর মুখে বললেন। চেহারায় কৃত্রিম সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে বাদশা জিজ্ঞেস করলেন, কাজেই আমরা নিরাপদ? হাসি খুশি সদাপ্রফুল্ল ভাব ফিরে পেলেন প্রেসিডেন্ট। বললেন, সম্পূর্ণ। ধরে নিন ফোর্ট নক্সের ভল্টে রয়েছেন আপনারা। ঠিক এই সময় পরপর 5টা ঘটনা ঘটল। একটা দাগ আঁকা আছে, ব্রিজের মধ্যভাগ নির্দেশ করে। ঘটনাগুলো ঘটতে শুরু করলো লিড কোচ এই দাগ পেরিয়ে আসার পরপরই।
রিয়ার কোচের সামনে কনসোল নিয়ে বসে আছে কবির চৌধুরী। কনসোলের একটা বোতামে চাপ দিল সে। 2 সেকেন্ড পর লিড কোচের সামনের অংশের ছোট্ট একটা বিস্ফোরণ ঘটল ড্রাইভারের একরকম পায়ের নিচেই। আহত হয়নি, কিন্তু বিস্ময়ের ধাক্কায় মুহূর্তের জন্য পাথর হয়ে গেল লোকটা। বিড়বিড় করে কাকে যেন অভিশাপ দিল, তারপর নিজেকে সামলে নিয়ে চাপ দিল ব্রেক প্যাডেলে, কিন্তু কিছুই ঘটল না। সুইট জিসাস! ঘাবড়ে গেল ড্রাইভার। কোচের হাইড্রোলিক লাইন অদৃশ্য হয়েছে বুঝতে আরও 1 সেকেন্ড সময় নিল সে। হ্যান্ড ব্রেক টেনে লকড পজিশনে নিয়ে এলো, তারপর ফার্স্ট গিয়ার দিল। সাথে সাথে কমতে শুরু করলো কোচের গতি। 2 হাত সামনে বাড়িয়ে কন্ট্রোল প্যানেলের দুপাশটা ধরল কবির চৌধুরী। পেছনে তার সঙ্গীরাও তাই করলো। যে যার সামনের সিটের পেছনটা 2 হাত দিয়ে আলিঙ্গন করলো। প্রথম সারির সিটে কোনো আরোহী নেই। গিয়ার নিউট্রালে নিয়ে এসে শরীরের সমস্ত শক্তি দিয়ে ব্রেক প্যাডেলে চাপ দিল রস পেরট, যেন মেঝে ফুটো করে নিচের দিকে ঠেলে দিতে চাইছে ওটাকে। রিয়ার কোচের পেছনে পুলিশ কার রয়েছে। রিয়ার কোচ ব্রেক করলে পেছনে লাল আলো জ্বলার কথা, জ্বলল না, কারণ আগেই তার ছিঁড়ে রেখেছে পেরট। মোটর শোভাযাত্রা এগোচ্ছিল ধীর গতিতে, ঘন্টায় 50 মাইল। পুলিশ কারও রিয়ার কোচের 25 ফিট পেছনে থেকে অনুসরণ করে আসছিল। পুলিশ কারের ড্রাইভারের মনে কোনো রকম উদ্বেগ বা সন্দেহ ছিল না। জানে মোটর শোভাযাত্রা উপলক্ষে আজ সকালে ব্রিজের ওপর সাধারণ যানবাহন চলাচলে নিষেধ করে দেওয়া হয়েছে। কার চালাবার ফাঁকে 2-1 সেকেন্ডের জন্য দুপাশের অপরূপ সৌন্দর্য দেখার লোভ তাই সামলায়নি সে। তাই বিপদ যখন টের পেল, দুটো গাড়ির মাঝখানের দূরত্ব কমে তখন অর্ধেকে দাঁড়িয়েছে। পাকা ড্রাইভার, কিন্তু বিস্ময় সামলে তৎপর হতে সেও যথেষ্ট সময় নিল। ব্রেক করলো সজোরে এবং অকস্মাৎ, কিন্তু তখন রিয়ার কোচ থেকে দূরত্ব মাত্র 5 ফিট। নিরেট এবং অচল একটা জিনিসের সাথে ঘন্টায় 20 মাইল গতিতে ছুটে এসে ধাক্কা খাওয়া আরোহীদের জন্য মোটেও কৌতুককর কোনো ব্যাপার নয়। 4 জন পুলিশ অফিসার, কম বেশি সবাই চোট পেল। সংঘর্ষের মুহূর্তটিতে কন্ট্রোল প্যানেলের আরও একটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। লিড কোচ, যার গতি শুধুমাত্র হ্যান্ড ব্রেকের সাহায্যে স্লথ হচ্ছে, এই মুহূর্তে গতি ঘন্টায় 10 মাইল। তার পেছন দিকের ড্রিঙ্ক ক্যাবিনেটে ছোট্ট আরও একটা বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের পরপরই হিস শব্দ শোনা গেল, যেন প্রচণ্ড চাপে আটকে পড়া বাতাস বেরিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা কম্পার্টমেন্ট ঘন ধূসর গ্যাসে ঢাকা পড়ে গেল। ড্রাইভার জ্ঞান হারাবার সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কোচ। ডান দিকে সরে গিয়ে রাস্তার কিনারা 2 ফিট থাকতে দাঁড়িয়ে পড়ল। ব্রিজের ধারে সেফটি ব্যারিয়ার রয়েছে, ট্যাঙ্কের চেয়ে দুর্বল কিছু এসে ধাক্কা দিলে ওটার কোনো ক্ষতি করতে পারবে না। প্রেসিডেন্সিয়াল কোচ কোনো বিপদে পড়ল না। লিড কোচের ওয়ার্নিং লাইট জ্বলে উঠতে দেখে ঠিক সময়ে ব্রেকে চাপ দিল ড্রাইভার। ডান দিকে সরে যাওয়া লিড কোচকে এড়াবার জন্য আরও একটু বাঁ দিকে সরে গেল সে, থামল সেটার পাশেই। 12 জন আরোহীর প্রত্যেকের চেহারায় অসুখী ভাব ফুটল, হেরফের শুধু মাত্রার। এখনও কেউ তারা সন্দিহান বা সতর্ক হয়ে ওঠেননি। শোভাযাত্রার নাকের ডগায় ছিল 2 জন মোটরসাইকেল আউটরাইডার আর একটা পুলিশ কার। আশ্চর্যই বলতে হবে, পেছনে এতক্ষণ ধরে যা ঘটছে তার কিছুই তারা টের পায়নি। লিড কোচ দাঁড়িয়ে পড়েছে এইমাত্র লক্ষ্য করলো ওরা, সাথে সাথে ঘুরতে শুরু করলো। ওদিকে রিয়ার কোচের সব কিছু ঘড়ির কাঁটা ধরে ঘটছে। বাঁ হাতি দরজা দিয়ে লাফ দিয়ে নিচে নামলো রস পেরট। চার্লি নামলো উল্টো দিকে দরজা দিয়ে, ঠিক যখন 2 জন মোটরসাইকেল আউটরাইডার কোচের প্রায় পাশে এসে দাঁড়ালো। পেরট বলল, তাড়াতাড়ি উঠুন, এক গোয়ার গোবিন্দ ঝামেলা করছে। মোটরসাইকেল স্ট্যান্ডের ওপর দাঁড় করিয়ে পেট্রোলম্যান 2 জন লাফ দিয়ে কোচে উঠল। যে দুটো মোটরসাইকেল আর পুলিশ কার ফিরে আসছে, তাদের আরোহীরা এই পেট্রোলম্যানদের এখন আর দেখতে পাবে না, কাজেই এদের ব্যবস্থা করার মধ্যে কোনো ঝুঁকি নেই। কোচে উঠেই পেট্রোলম্যানরা পেছন দিকে এগুলো। সরু প্যাসেজে হাত পা বাঁধা অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখলো ওরা। ওদের পেছন থেকে নির্দেশ এলো, হল্ট। দুজনেই পাথর হয়ে গেল। কোচের দরজা দিয়ে এক এক করে দ্রুত 7 জন লোক বেরিয়ে এলো। এদের 5 জন যোগ দিল প্যারট আর চার্লির সাথে, তারপর সামনের কোচগুলোর দিকে ছুটল। বাকি 2 জন ছুটল পেছন দিকে, নাক ভাঙা পুলিশ কার লক্ষ্য করে। কোচের ভেতর আরও 2 জন লোককে দেখা গেল। পেছনের দরজাটা দরাম করে খুলল তারা। নিরীহ দর্শন একটা টিউব আকৃতির ইস্পাতকে তেপায়ের ওপর বসালো। কবির চৌধুরী আর রোজেন যেখানে ছিল সেখানেই থাকলো। হাত পা বাঁধা লোকটাও পড়ে থাকলো প্যাসেজে। তার মুখে তুলো গোজা রয়েছে, কিন্তু চোখ দুটো খোলা। রাজ্যের ঘৃণা আর জিঘাংসা নিয়ে রোজেনের দিকে তাকিয়ে আছে সে, কারণ রোজেনই তার পরিচয় ছিনতাই করেছে। পুলিশ কারের দিকে যারা ছুটে গেল তাদের নাম টেরি আর হুয়ান। গিয়ে দেখলো সামনের দরজার 2টো জানালাই খোলা, অর্থাৎ কাঁচ নামানো।
ভেতরের 4 জন অফিসার সবাই চোট পেয়েছে, তবে কারো অবস্থায় গুরুতর নয়। ড্রাইভারের পাশে বসা লোকটার নাক দিয়ে ঝরঝর করে রক্ত ছুটছে। নাকের হাড় যে ভেঙে গেছে সন্দেহ নেই। পেছনে বসা আরেকজনের কপাল ফুলে আলু। সংঘর্ষের ফলে সবাই হতভম্ব, এখনও নিজেদের সামলে নিতে পারেনি। এটা একটা বিপদ, হোলস্টার থেকে রিভলভার বের করে তৈরি থাকা দরকার, এই চিন্তা উদয় হয়নি কারো মাথায়। টেরি আর হুয়ান দুজন দুদিকে দরজা খুলে ওদের হাল হকিকত জানতে চাইল। ভালো করে না শুনে চু চু আওয়াজ করে সহানুভূতি প্রকাশ করলো, সেই সাথে নিজেদের কাজও গুছিয়ে নিচ্ছে। হাতল ঘুরিয়ে সামনের জানালা দুটোর কাজ তুলে দিল ওরা। টেরি তার দরজাটা বন্ধ করলো, আর হুয়ান নিজের দরজা বন্ধ করার আগে গাড়ির ভেতর একটা গ্যাস বোমা ফেললো। পুলিশ কার আর মোটরসাইকেল আউটরাইডাররা ফিরে আসছে, এই দৃশ্য তাদের কারো চোখে পড়ল না। গাড়িগুলো দাঁড়ালো, আরোহীরা নামলো, তারপর সতর্কতার সাথে এগুলো লিড কোচের দিকে। এই সময় ওদের দিকে ছুটে আসতে দেখা গেল রস পেরট, চার্লি আর তাদের সঙ্গীদের। তাদের প্রত্যেকেরই হাতে কোনো না কোনো ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে। জলদি! গলার রগ ফুটে উঠল পেরটের। আড়াল নাও, ওই কোচের পেছনে দুজন বেজন্মা ওত পেতে আছে। একজনের কাছে বাজুকা, আরেকজনের কাছে মেশিন পিস্তল। কোচের পেছনে, জলদি! পুলিশ অফিসাররা তাড়াতাড়ি পিঠ দেখালো। প্রেসিডেন্সিয়াল কোচ থেকে ওদেরকে দেখা যাচ্ছে কিনা চট করে পরীক্ষা করলো পেরট। যাচ্ছে না। ওদিক থেকে অবশ্য কোনো বিপদ আসবে বলে মনে করছে না সে। তবে ওদের কীর্তিকলাপ দেখতে পেলে আরোহীরা ভেতর থেকে বন্ধ করে দেবে দরজা। তখন তালা ভাঙা একটা ঝামেলা হয়ে দাঁড়াবে। চার্লিকে ইঙ্গিত দিল পেরট। আরেকজন লোককে নিয়ে কোচের পেছন দিকে চলে গেল সে। পুলিশ অফিসাররা তাকে অনুসরণ করতে যাবে, পেছন থেকে চার্লি বলল, খুন হতে না চাইলে মাথার পেছনে হাত তোলো। দাঁড়িয়ে পড়ল 6 জন। ঘোরো, সাবধান। ঘুরে ওরা দেখলো একজোড়া সাবমেশিন পিস্তল ওদের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। চেহারা থেকে রাগ এবং আত্মবিশ্বাস দুটোই অদৃশ্য হলো ওদের। ওদের ওপর নজর রাখলো চার্লি। অপর একজন ওদের রিভলভারগুলো হোলস্টার থেকে বের করে নিল। প্যারট তার সঙ্গীকে নিয়ে প্রেসিডেন্সিয়াল কোচে উঠছে দেখতে পেয়ে পরিমরি করে সেদিকে ছুটল বাকি দুজন। প্রেসিডেন্সিয়াল কোচের আরোহীরা বিপদ সম্পর্কে এখনও কিছু জানেন না। একটু বিরক্ত, একটু হতাশ, খানিকটা বিষণ্ণ দেখালো তাদের, কিন্তু কাউকে অস্থির বা উদ্বিগ্ন দেখালো না। আরোহীদের 2-1 আসন ছেড়ে গাত্রোত্থানের উদ্যোগ নিচ্ছেন। এই সময় ধাপ পেয়ে কোচে উঠতে দেখা গেল রস প্যারটকে। সুধীবৃন্দ, আপনারা সবাই আরাম করে বসুন, বলল সে। কিছু না, সামান্য একটু দেরি। সাদা কোটের এমনই মহিমা, রাস্তায় দুর্ঘটনা ঘটলে একজন কসাইয়ের পরনে যদি শুধু অ্যাপ্রনও থাকে, ভিড়ের ভেতর তার জন্য রাস্তা তৈরি হয়ে যায়। গায়ে ঢিল দিয়ে শান্ত হলো সবাই। সবাইকে শান্ত করার কাজটি শেষ করে কোটের ভেতর থেকে কদাকার চেহারার একটা অস্ত্র বের করলো পেরট। ডাবল ব্যারেল 12 বোর শটগান, সহজে সাথে রাখার জন্য ব্যারেল আর স্টকের বেশিরভাগ কেটে ফেলা হয়েছে। রাজার চেহারায় কৌতুক ফুটে উঠল। প্রিন্সের কানে কানে জিজ্ঞেস করলেন, এর কি কোনো বিশেষ অর্থ আছে বলে মনে করেন আপনি? হাইজ্যাক, হোল্ড আপ, কিডন্যাপ। প্রেসিডেন্টকে লক্ষ্য করে কথা বলছে পেরট। এটাকে যা খুশি বলতে পারেন আপনারা। আপনাদের ভালোর জন্য আমার তরফ থেকে সবাইকে একটাই অনুরোধ, কেউ নড়াচড়া করবেন না। গুড গড ইন হেভেন! এইটুকু বলেই ভাষা হারিয়ে ফেললেন প্রেসিডেন্ট। খুঁটিয়ে দেখতে শুরু করলেন তিনি। কুমড়ো আকৃতির মাথা, খুলির সাথে সাটা কান, চ্যাপ্টা নাক, চেহারাটা বাঘের মতো, কিন্তু ঠোঁটে রয়েছে বিষাদ মাখা একটু হাসি। এমনভাবে তাকিয়ে থাকলেন রস পেরট যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে, এই দুনিয়ার মানুষ নয়। মুহূর্তের জন্য রাজা আর প্রিন্সের দিকে একবার তাকালেন তিনি, তারপর আবার ঝট করে ফিরলেন পেরটের দিকে। প্রচণ্ড রাগে টকটকে লাল হয়ে উঠল তার চেহারা, কিন্তু নিজেকে বিস্ফোরিত হতে দিলেন না। এর চেয়ে অনেক বড় সংকটেও নিজেকে শান্ত রাখতে অভ্যস্ত তিনি। তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি জানতে চাইছি তুমি সুস্থ কিনা। আমি কে জানো? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে লক্ষ্য করে বন্দুক তুলেছ। জানি। বিষণ্ণ হাসিটুকু পেরটের ঠোঁটে আরও অস্পষ্ট হয়ে পড়ল। নিয়তি আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে ছেড়েছে, আর আমার নিয়তি আমাকে টেনে নিয়ে এসে প্রেসিডেন্টের দিকে বন্দুক ধরতে বাধ্য করেছে। এ ব্যাপারে আমার বা আপনার কারো কিছু করার নেই। তবে একথা ঠিক, প্রেসিডেন্ট হওয়াই আপনার কাল হয়েছে। অবশ্য আরও অনেক প্রেসিডেন্টের বেলায়ও কথাটা সত্যি। প্রেসিডেন্টের দিকে বন্দুক তাক করা আমেরিকার ইতিহাসে নতুন কোনো ঘটনা নয়, তাই না? প্লিজ আমার কাজে বাধা দেবেন না। চিফ অফ স্টাফ জেনারেল পিলের দিকে সরাসরি তাকালো পেরট। কোচে ওঠার মুহূর্ত থেকে জেনারেলের দিকে একটা সতর্ক চোখ রেখেছে সে। জেনারেল, আপনার সাথে সবসময় একটা পিস্তল থাকে, প্লিজ আমাকে সেটা দিন। কোনো রকম চালাকি করতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।
নিশানা ঠিক হলে আপনার পয়েন্ট টুও কম ভয়ঙ্কর নয়, তবে আমার হাতের এটার সাথে তুলনা চলে না। ট্রিগারটা যদি টেনে দিই আপনার বুকে একটা সুড়ঙ্গ তৈরি হবে, এদিকে ঢুকিয়ে ঠেলা দিলে ওদিক দিয়ে বেরিয়ে যাবে একটা টেনিস বল। আমি জানি সাহস আর আত্মহননের ঝোঁক, এই দুটোকে এক করে গুলিয়ে ফেলার লোক আপনি নন। চিফ অফ স্টাফের চেহারা দেখে মনে হলো তিনি হাসি চাপছেন। ছোট্ট করে মাথা ঝাঁকালেন একবার, পকেট থেকে খুদে একটা কালো অটোমেটিক বের করে বাড়িয়ে দিলেন প্যারটের দিকে। আলগোছে সেটা নিল প্যারট, বলল, ধন্যবাদ। আপনাদের কার কপালে কী আছে আমি জানি না, তবে এইটুকু বলতে পারি আমাদের কারও বিরুদ্ধে যদি কেউ আঙ্গুলটিও নাড়েন অবস্থা খারাপ হয়ে যাবে। শান্ত হয়ে বসে থাকুন, কেউ আপনাদের কোনো ক্ষতি করবে না। কোচের ভেতর অটুট নিস্তব্ধতা নামল। বাদশার চোখ দুটো বন্ধ, হাত দুটো বুকের উপর ভাঁজ করা, মনে হচ্ছে প্রার্থনা করছেন। হঠাৎ করে চোখ মেলে প্রেসিডেন্টের দিকে তাকালেন তিনি। তারপর জানতে চাইলেন, ফোর্ট নক্সের ভল্ট, মিস্টার প্রেসিডেন্ট, ঠিক কতটুকু নিরাপদ? বাট এ অসম্ভব, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করলে ভালো করবে ডিকসন, বলল কবির চৌধুরী। একটা হাতে ধরা মাইক্রোফোনে কথা বলছে সে। প্রেসিডেন্ট, বাদশাহ আর প্রিন্স এখন আমাদের মুঠোয়। কিন্তু এ সম্ভব নয়। 2-1 মিনিট যদি অপেক্ষা করো, প্রেসিডেন্ট নিজেই তোমাকে কনফার্ম করবেন। ইতিমধ্যে প্লিজ বোকার মতো কিছু করে বসো না বা আমাদের কাছে পৌঁছবার কোনো চেষ্টা করো না। আমরা বরং তোমাকে একটা জিনিস দেখাই। দক্ষিণ প্রবেশ মুখের কাছে কয়েকটা পেট্রোল কার আছে তোমাদের, তাই না? ওগুলোর সাথে তোমার রেডিও যোগাযোগও আছে, ঠিক? একজন চিফ অফ পুলিশ সম্পর্কে যার যে ধারণায় থাকুক, তার সেই ধারণার সাথে আল ট্রিকসনের চেহারা কোনো মতেই মিলবে না। তালপাতার সেপাই, বাতাসে উঠছে বলে মনে হয়। চোখে ভারী পাওয়ারের বাইফোকাল, মাথায় চুল প্রচুর কিন্তু ব্রাশ করার সময় হয় না। তাকে দেখে নাম করা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলে মনে হয়। খুব বেশি লম্বা বলেই বোধহয় একটু কুঁজো দেখায়। পরনে রক্ষণশীল পোশাক, দাড়ি গোঁফ সব কামানো। বয়স 55, কিন্তু দেখে মনে হয় 65। অসাধারণ বুদ্ধি রাখেন বলেই কয়েক হাজার ভয়ঙ্কর প্রকৃতির লোক আজ তার এলাকায় স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত। তাদের প্রাণের দুশ্মন হলেও তারা সবাই স্বীকার করে চিফ অফ পুলিশ হিসেবে ডিকসনের চেয়ে যোগ্য লোক এই এলাকায় এর আগে কেউ আসেনি। কিন্তু এই মুহূর্তে আর্ল ডিকসনের অসাধারণ বুদ্ধিও সাময়িকভাবে হলেও বেশ কিছুটা ঘোলা হয়ে পড়েছে। তাকে হতভম্ব দেখালো, বলল, ঠিক, গুড, অপেক্ষা করো। ঘাড় ফেরালো কবির চৌধুরী। কোচের পেছন দিকে দাঁড়ানো লোক দুজনকে ইঙ্গিত দিল। দরজার কাছে ফিট করা রিকোয়েললেস মিসাইল থেকে আচমকা হুশ করে বিস্ফোরণের আওয়াজ হলো। 3 সেকেন্ড পর দক্ষিণ টাওয়ারের 2 পাইলনের মাঝখানে ভোজবাজির মতো ধূসর রঙের ঘন একটা মেঘ দেখা গেল। প্রতি মুহূর্তে আরও বড় হচ্ছে সেটা। মাইক্রোফোনে কথা বলল কবির চৌধুরী। দেখলে ডিকসন, এক ধরনের বিস্ফোরণ। চিফ অফ পুলিশ বললেন। আগের চেয়ে অনেক শান্ত শোনালো তার গলা। প্রচুর ধোঁয়া, কিন্তু ধোঁয়া কি না নার্ভ গ্যাস। স্থায়ী কোনো রিয়াকশন নেই, কিন্তু সাথে সাথে অক্ষম করে দেয়। অক্সিজেনের সংস্পর্শে এসে নিউট্রাল হতে সময় নেয় 10 মিনিট। এই গ্যাস যদি আমাদের ব্যবহার করতে হয়, আর তখন যদি উত্তর পশ্চিম বা উত্তর অথবা উত্তর পূব দিক থেকে বাতাস বয়, পরিণতির জন্য দায়ী হবে তুমি। বুঝেছ? বুঝেছি। এই গ্যাসের বিরুদ্ধে প্রচলিত মাস্ক অচল, সেটাও তুমি বোঝো তো? বুঝি। ওই একই ধরনের আরও একটা ওয়েপন আছে আমাদের, ব্রিজের উত্তর দিকটা কভার করছে, বলল কবির চৌধুরী। পুলিশ স্কোয়াড আর ইউনিট এবং আর্মড ফোর্সকে তুমি ব্যাখ্যা করে বোঝাবে ব্রিজে আসার চেষ্টা করা নেহাতি বোকামি হয়ে যাবে। ওদেরকে তুমি নির্দেশ দেবে কেউ যেন ব্রিজে আসার চেষ্টা না করে। আমার এই কথাগুলো কি পরিষ্কার বুঝতে পারছো তুমি? পারছি। আমি জানি এরই মধ্যে রিপোর্ট পেয়েছো তুমি, 2টো নেভাল হেলিকপ্টার ব্রিজের উপর চক্কর দিচ্ছে, ঠিক? হ্যাঁ। পুলিশ প্রধানের চেহারা থেকে বিধ্বস্ত ভাবটা কেটে যাচ্ছে। অসাধারণ বুদ্ধি একটু একটু করে ফিরে পেতে শুরু করেছেন তিনি। সত্যি কথা বলতে কি, ও দুটোর উপস্থিতি আমাকে একটু ধাঁধায় ফেলে দিয়েছে। মাথা ঠান্ডা রাখো, মাথাটা খাটাও, উপদেশ দিল কবির চৌধুরী। তুমি অত্যন্ত বুদ্ধিমান লোক। আমি কায়মনোবাক্যে কামনা করি এই মুহূর্তে তোমার বুদ্ধি ঠিক থাকুক, কারণ তুমি যদি বুদ্ধি হারিয়ে ফেলো, সমূহ বিপদ ঘটে যাবার আশঙ্কা তাতে শুধু পারবে। সামান্য 2টো কপ্টার দেখে যদি ধাঁধায় পড়ে যাও, সেটা শুভ লক্ষণ বলে ভাবতে পারি না। ও দুটো এখন আমাদের হাতে।
আমার কথা ঠিকমতো শুনছো তো ডিকসন? শুনছি। আরও মনোযোগ দিয়ে শোনো, আখেরে ভালো হবে। সবগুলো লোকাল আর্মি আর নেভাল এয়ার কমান্ডারের হেডকোয়ার্টারে অ্যালার্ম পাঠাও। ওদেরকে বলো ও দুটো হেলিকপ্টারকে গুলি করে নামাবার জন্য কোনো ফাইটার পাঠানো হলে বা অন্য কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করা হলে তার পরিণতিতে প্রেসিডেন্ট এবং তার মেহমানদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাবে। ওদেরকে আরও বলো কোথাও কোনো প্লেন বা আর কিছু টেক অফ করা মাত্র সাথে সাথে জানতে পারবো আমরা। বলো মাউন্ট টামালপাইজ রাডার স্টেশনও আমাদের কবজায় চলে এসেছে। গুড গড! পুলিশ প্রধানের গলাটা একটু কেঁপে গেল। তিনি এই মুহূর্তে তোমাকে কোনো সাহায্য করবেন না। রাডার স্টেশনে আমার লোক যারা রয়েছে তারা সবাই যোগ্য রাডার অপারেটর। ওই স্টেশন উদ্ধার করার জন্য আর্মি, নেভি বা এয়ারফোর্স কেউ কোনো রকম চেষ্টা চালাতে পারবে না। যদি চালায় কি হবে ডিকসন? কি? রাডার স্টেশন দখল করার জন্য কোনো হামলা চালানো হলে আমি জানি সেটা আমরা ঠেকাতে পারবো না, বলল কবির চৌধুরী। কিন্তু সেই সাথে এও জানি হামলাটা চালাবার নির্দেশ যার কাছ থেকে আসবে তার উপর প্রেসিডেন্ট খুশি হবেন না। কারো বোকামির জন্য তাকে যদি একটা কান হারাতে হয়, কিভাবে তার উপর খুশি হবেন তিনি ডিকসন? বলুন। সেই লোকের উপর আরব বাদশাহ আর প্রিন্সও খুশি হবেন না। তেল বিক্রি করতে এসে যদি কান কাটা যায়, সে দুঃখ তারা রাখবেনই বা কোথায়? ডিকসন। বলুন। আমার কথা স্পষ্ট? জি। ভেবো না আমি সিরিয়াস নই। 3টে ডান দিকের কান প্লাস্টিক ব্যাগে ভরে ডেলিভারি দেবো আমরা। কথা দিচ্ছি রাডার স্টেশন দখল করার জন্য কোনো রকম চেষ্টা চালানো হবে না। অত্যন্ত যোগ্য অফিসার ক্যাপ্টেন ওয়াকার। পুলিশ চিফ তাকে নিজের ডান হাত বলে মনে করেন। ওয়াকারের মাথায় সোনালি চুল, চোখে বুদ্ধির ঝিলিক, সদা হাস্যময়। পুলিশ প্রধানের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ দ্রুত একবার চোখ রগলাল। না, ভুল দেখেনি সে। চিফ সত্যিই ঘামছেন। 10 বছর একসাথে কাজ করেছে তারা। চিফকে এই প্রথম ঘামতে দেখল সে। হাতের উল্টো পিঠ দিয়ে নিজের কপাল স্পর্শ করল ওয়াকার। হাতটা নামিয়ে চোখের সামনে ধরল। ঘামে ভেজা হাতটা চিকচিক করছে দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। আশা করি, কবির চৌধুরী বলল, তুমি কথা রাখবে। একটু পর আবার যোগাযোগ করব। আমি যদি ব্রিজের কাছে যাই কোনো আপত্তি নেই তো? যতটুকু বুঝতে পারছি একটা কমিউনিকেশন হেডকোয়ার্টার দরকার হবে আমার। সেটা ব্রিজের যত কাছে হয় ততই ভালো। আসো ব্রিজের কাছে, কিন্তু ব্রিজের ওপর পা দিও না। আর একটা কথা, প্রেসিডিওতে কোনো প্রাইভেট কার ঢুকতে চাইলে সেটাকে যেন বাধা দেওয়া হয়। আগে আমি ভায়োলেন্সের ভক্ত ছিলাম, এখন আমি ওটার ঘোর বিরোধী। একেবারে বাধ্য না হলে ভায়োলেন্সের আশ্রয় নিতে চাই না, কিন্তু যদি নিতেই হয় আমি চাই না কোনো নিরীহ লোক ভুগুক। আপনি অত্যন্ত বিবেচক। পুলিশ প্রধানের গলার সুরে তিক্ততা। মুচকি একটু হেসে মাইক্রোফোন নামিয়ে রাখল কবির চৌধুরী। লিড কোচ থেকে অদৃশ্য হয়েছে গ্যাস, কিন্তু তার প্রভাব থেকে এখনও মুক্ত হয়নি আরোহীরা। কেউ কেউ সিট থেকে পাশের প্যাসেজে পড়ে গেছে, তবে এই পতনের ফলে আহত হয়নি কেউ। অনেকেই সিটের পেছনে হেলান দিয়ে আছে, যেন গভীর ঘুমে অচেতন কয়েকজন ঝুঁকে রয়েছে সামনের দিকে। সামনের সিটের পিঠে ঠেকে আছে মাথা। এখনও জ্ঞান ফেরেনি কারো। প্রতিটি আরোহীর পাশে থামছে ওরা দুজন, উদ্দেশ্য যদিও খেদমত করা নয়। দুজনের একজন চার্লি, অপরজনের নাম নটহ্যাম। নটহ্যাম 20 বছরের তরুণ। তার শরীরের প্রতিটি ইঞ্চিতে লেখা আছে সে একজন কলেজ ছাত্র, অথচ আসলে 1 ইঞ্চিও তা নয়। কোচের প্রতিটি আরোহীকে সার্চ করেছে ওরা। বাধা দেওয়ার নেই কেউ, কাজটা খুব নির্ঝঞ্ঝাটে ও নিখুঁতভাবে সারতে পারছে। মেয়ে রিপোর্টারদের দেহ তল্লাশি বাদ দেওয়া হলো, কিন্তু তাদের হাত ব্যাগগুলো যত্নের সাথে খুঁটিয়ে দেখা হলো। এই তল্লাশি চালাবার সময় চার্লি আর নটহ্যামের হাতে কয়েক হাজার ডলার পড়বে। কবির চৌধুরী সেটা আগেই আন্দাজ করেছিল, তাই নিষেধ করে দিয়েছে একটা কানাকড়িও যেন ওদের পকেটে না ঢোকে। সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে একটা পয়সা নিতেও রাজি নয় কবির চৌধুরী, কিন্তু টাকার কুমিরদের কাছ থেকে যতটা পারা যায় বাগিয়ে নিতে তার কোনো আপত্তি নেই। টাকা নয়, অস্ত্র খুঁজছে ওরা। কবির চৌধুরী ধারণা করেছিল রিপোর্টারদের কোচে পরিচয় ভারিয়ে FBI থাকবে। তার ধারণা মিথ্যে নয়, FBI এর স্পেশাল কয়েকজন এজেন্ট লিড কোচে রয়েছে। যদিও প্রেসিডেন্টকে সরাসরি রক্ষার দায়িত্ব নিয়ে আসেনি ওরা। তাদের দায়িত্ব ছিল রিপোর্টারদের ওপর নজর রাখা। আরব তেলের মালিকরা যুক্তরাষ্ট্র সফরে আসছেন, এই খবর রটে যাবার সাথে সাথে সারা বিশ্বের স্বার্থ মাথাচাড়া দিয়ে উঠেছিল। ফলে বিদেশি রিপোর্টাররা পিলপিল করে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ে। তাদের মধ্যে মাত্র কয়েকজনকে প্রেসিডেন্ট এবং তেল মালিকদের কাছে ঘেঁষার ছাড়পত্র দেওয়া হয়।
এই মোটর শোভাযাত্রায় সঙ্গী হবার অনুমতি দেওয়া হয়েছে 10 জন বিদেশি রিপোর্টারকে, 4 জন ইউরোপের, 3 জন গালফ স্টেটের, 1 জন ভারতের, কাজ করে লন্ডনের দ্য নিউজে, 1 জন ভেনেজুয়েলার আর 1 জন নাইজেরিয়ার। সার্চ করে 3টে আগ্নেয়াস্ত্র পেল ওরা। আগ্নেয়াস্ত্রের 3 জন মালিকের হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হলো, তবে যেখানে ছিল সেখানেই রাখা হলো তাদেরকে। কোচ থেকে নেমে এলো চার্লি আর নটহ্যাম। কাছেই 6 জন হাতকড়া পরানো পুলিশকে পাহারা দিচ্ছে ওদের একজন সঙ্গী। আরেকজন সঙ্গী বাজুকা সদৃশ মিসাইল ফায়ারার এর পেছনে বসে উত্তর টাওয়ারটা পাহারা দিচ্ছে। এখানে দক্ষিণ প্রান্তে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। কবির চৌধুরীর কয়েক মাসের কঠোর পরিশ্রম ব্যর্থ হয়নি।